আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে ওসমান হাদি হত্যা নিয়ে আমার এই চ্যানেলে আমি যে তথ্য দিয়েছিলাম, যে কথা বলেছিলাম, সন্দেহের দায়রায় যাদের রেখেছিলাম, সম্ভাব্য খুনি কারা হতে পারে এই বিষয়ে আমার ধারণা দিয়েছিলাম, ঠিক সেই সন্দেহ সত্যি হলো। গত 26শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর এই দুদিন আমি দুটো ভিডিও করি হাদি হত্যার সম্ভাব্য কারণ ও খুনি কে বা কারা হতে পারে এই বিষয় নিয়ে। যা সন্দেহ করেছিলাম আজ প্রমাণ হলো তাই। যারা আমার আগের দুটো ভিডিও দেখেননি তারা দয়া করে দেখে নিলে আরো ভালো করে বুঝতে পারবেন আমি কি বলেছিলাম। 26শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বরের দুটি ভিডিও। এবার আসি আজকের আলোচ্য বিষয়ে। ওসমান হাদি হত্যার নেপথ্যে কারা, কেন তাকে হত্যা করা হয়, পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁয় রাজ্য পুলিশের হাতে ধরা পড়া আসামিদের বিস্ফোরক জবানবন্দি কি তথ্য দিচ্ছে, এই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের সীমান্ত রাজনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় এক বিশাল বিস্ফোরণ ঘটে গেছে। বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত দুজন ঘাতক ধরা পড়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বনগাঁ শহরে। কিন্তু তাদের গ্রেপ্তারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে দেয়া তাদের জবানবন্দি। এই জবানবন্দি থেকে বোঝা যাচ্ছে যে হাদির ওপরে গুলি বর্ষণের সাথে সাথেই যেটা বলেছিলেন বাংলাদেশের পুলিশ, যে হাদি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসছে এবং তাকে আশ্রয় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ এবং ভারতের যোগসাজশে এই হত্যা ঘটনা, এই গুলিকাণ্ড ঘটেছে, এটা তখন বলা হয়েছিল। পরে এখন জানা যাচ্ছে যে সেই খবরটা যে কতটা ভুল খবর এবং আসলে হাদি হত্যার সাথে কারা যুক্ত হত্যাকাণ্ডের চেষ্টার সঙ্গে, এবং আলটিমেটলি তার মৃত্যু হয় সিঙ্গাপুরে। কি বলেছে এই জবানবন্দি? নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জবানবন্দিতে বেরিয়ে এসেছে এমন কিছু নাম এবং এমন কিছু তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। পাকিস্তান দূতাবাসের ভূমিকা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী নেতা, কারা ছিল এই হত্যার মূল ছক তৈরিকারী, কারা ছিল। আজ আমরা এই ঘটনার পরতে পরতে লুকিয়ে থাকা চাঞ্চল্যকর সব তথ্য বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল যে বাংলাদেশের হাই প্রোফাইল একটি হত্যাকাণ্ডের আসামিরা কলকাতায় গা ঢাকা দিয়ে আছে। তারা মূলত শিলিগুড়ি হয়ে কলকাতায় প্রবেশ করেছিল এবং কলকাতায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর চরের সহযোগিতায় তারা লুকিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আসন্ন ভোটের কারণে ও ব্যাপক আধা সামরিক বাহিনীর উপস্থিতির জন্য এই সন্ত্রাসী চর, কলকাতায় সন্ত্রাসীদের যে চর আছে সেই চর তাদেরকে লুকিয়ে রাখতে পারেনি, লুকিয়ে রাখার দায়িত্বে রাখতে চায়নি নিজেদের কাছে। রাজ্য গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছে যায়। রাজ্য গোয়েন্দারাও দুজনের খবর, এই দুই খুনির ঘাতকের খবর পেয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ যখন তাদের কলকাতায় ধরার ছক কষছে, ঠিক তখনই ঘাতকরা টের পেয়ে যায়, তারা বুঝতে পারে কলকাতায় তারা নিরাপদ নয়। তাই তারা গতকাল বনগাঁ সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবরে প্রকাশ, সীমান্ত পেরিয়ে তাদের আদালতে আত্মসমর্পণের প্ল্যান ছিল, কারণ তাদের ধারণা ছিল ভারতে ধরা পড়ার চেয়ে দেশে ফিরে যাওয়া এখন তাদের জন্য সহজ হতে পারে এবং সুবিধারও হতে পারে তাদের ভবিষ্যৎ। কিন্তু বনগাঁয় ওত পেতে থাকা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আর সেই জিজ্ঞাসাবাদে তাদের মুখ থেকেই বেরিয়ে আসে একের পর এক বোমা।
ঘাতকদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার পর তারা সরাসরি আত্মগোপন করেছিল, মানে লুকিয়েছিল কোথায়? ঢাকার পাকিস্তান দূতাবাসে। এ কথা আমি যেমন বলেছিলাম আমার আগের ভিডিওতে, তেমনই বলেছেন বাংলাদেশের ব্লিটস পত্রিকার সম্পাদক, তিনিও বলেছেন এই একই কথা। তিনিও বলেছিলেন পাকিস্তান দূতাবাসে লুকিয়ে থাকার কথা। ভাবুন একবার, একটি দেশের মাটিতে হত্যাকাণ্ড ঘটিয়ে অন্য একটি দেশের দূতাবাসে তারা নিরাপদ আশ্রয় পায়। তারা সেখানে কতদিন ছিল? তাদের জবানবন্দি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিল। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জামাত এনসিপি জোট, যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত, সেই জোট ভোটের পর ক্ষমতায় বসলে তাদের যা হোক একটা বিচারের ব্যবস্থা করে, মানে একটা প্রহসন তৈরি করে প্রমাণ অভাবে তাদের খালাস দেয়া হবে। কিন্তু নির্বাচনে যখন জামাত জোটের পরাজয় নিশ্চিত হয়, তখন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অংশের সহায়তায় তাদের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পুশ করা হয়। সেখান থেকে তারা চলে যায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং পরে শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে, আগেই বলেছি, তারা স্থানীয় সন্ত্রাসীদের একটি চরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা দায়িত্ব নিতে, অজ্ঞাত কারণ আর কিছুই নয়, ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু এখানে তো সব ডাবল ক্রস থাকে, ডাবল এজেন্টও থাকে। তারা একসাথে সন্ত্রাসীদেরও এজেন্টের কাজ করে, আবার সেই খবর সরকারকেও তারা জানিয়ে দেয়, এমন লোকও থাকে। আর সেখান থেকেই তাদের বিপদের শুরু, কারণ এই খবরটা পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের কাছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অংশে। কারা এই ওসমান হাদিকে হত্যার মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ এটাও একটা মেটিকুলাস ডিজাইন, এটা কারা তৈরি করেছিল? এতদিন অনেক জল্পনা কল্পনা হয়েছে ভারতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। অনেকে ভারত বা আওয়ামী লীগের দিকে আঙুল তোলার চেষ্টা করেছেন। এই অনেকের মধ্যে ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা মাথা, তারাও শুরু থেকে কোরাস গান গেয়েছে যে এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং ভারত। কিন্তু আসামিদের জবানবন্দি পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তারা স্পষ্টভাবে স্বীকার করেছে যে এই হত্যার মূল চক্রান্তকারী ছিল তিনজন প্রভাবশালী ব্যক্তি। জামাতের একজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এক ছাত্র নেতা, যিনি বর্তমান সময় বাংলাদেশে অত্যন্ত পরিচিত, খুব বড় মাপের নেতা, এবং ইনকিলাব মঞ্চের একজন নেতা, যিনি হাদির খুব কাছের মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো ঘাতকরা স্বীকার করেছে যে ভারত কিংবা আওয়ামী লীগের কেউ তাদের এই কাজের জন্য টাকা বা নির্দেশনা দেয়নি। এটি ছিল সম্পূর্ণ একটি পরিকল্পিত অভ্যন্তরীণ অপারেশন, যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এবং সেই অস্থিরতা থেকে ভোট হলে ভোটের ফায়দা তোলা। অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কেউ কেউ ছিলেন যারা এই হত্যাকাণ্ডের ফলে উদ্ভূত পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র করেছিল। তারা সফল হতে পারেনি সেনাবাহিনীর বিরোধিতায়, আন্তর্জাতিক চাপ, সেই চাপের ফলে। সেটা অন্য প্রসঙ্গ, এখানে সেই প্রসঙ্গে আর আসছি না। এই জবানবন্দি পাওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশ আর দেরি করেনি, তারা পুরো রিপোর্ট পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সূত্রের খবর, ভারত সরকার ইতিমধ্যে এই গোয়েন্দা রিপোর্ট আনুষ্ঠানিকভাবে সরকারকে, বর্তমান বিএনপি সরকারকে হস্তান্তর করেছে।
এই খবরটি আসার পর থেকেই দু দেশের রাজনৈতিক মহলে যাকে বলে একেবারে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের ভেতরে থাকা কোনো ব্যক্তি বা ইনকিলাব মঞ্চের সম্পৃক্ততা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক বড়, এখন অন্তর্বর্তীকালীন সরকার নয়, এখন তো হচ্ছে বিএনপি সরকার, কিন্তু সেই তৎকালীন অন্তর্বর্তী সরকারের যারা মাথা ছিলেন তাদের অনেকের কাছেই এটা একটা বড় বিপদের লক্ষণ হিসেবে এবং বিপদের বিষয় হিসেবে দাঁড়াবে। অনেকেই সন্দেহ করছেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসতে শুরু করেছে। যদি এই ঘাতকদের দাবি সত্যি হয় তবে বাংলাদেশের সাম্প্রতিক অনেক ঘটনার পেছনের মাস্টার মাইন্ডদের মুখোশ খুলে যেতে পারে। দর্শক, এই পুরো ঘটনাটি এখন এক বিশাল রহস্যের মোড় নিয়েছে। যারা এতদিন ভারতকে দোষারোপ করার চেষ্টা করেছিল, ঘাতকদের এই জবানবন্দি তাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেন পাকিস্তান দূতাবাস তাদের আশ্রয় দিল? কেন সরকার পরিবর্তনের সম্ভাবনা আসতেই তড়িঘড়ি করে ঘাতকদের ভারতে ঢোকানো হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, হাদি হত্যার নেপথ্যে থাকা সেই ছাত্র নেতা বা ইনকিলাব মঞ্চের প্রাক্তন নেতার বর্তমান অবস্থানটা কি? তারা কি ভাবছে? তাদের সামনে কি বিপদ আসতে চলেছে? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? এই জবানবন্দি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন মোড় আনবে, নাকি এর গভীরে আরো বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ করার আগে একটি ডিসক্লেমার। হাদি হত্যাকাণ্ড আপাত দৃষ্টিতে একটি মেটিকুলাস ডিজাইন। এই সম্পর্কিত এবং যে জবানবন্দির কথা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আসামিদের দেয়া যে প্রাথমিক জবানবন্দি, যার উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন, সেটা একটি তদন্ত অধীন বিষয় এবং সেটা গোপনীয় বিষয়। তবু তা সত্ত্বেও যেসব খবর বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র মারফত জানতে পেরেছি, এখানে সেই খবরটি দিলাম। ভালো থাকবেন। 2024 সালের জুলাই সন্ত্রাসকে দিয়ে 1971কে ঢেকে দেওয়ার যে মেটিকুলাস ডিজাইন নিয়ে ইউনূসের নেতৃত্বে জামায়াত, বিএনপি, এনসিপি কাজ করছিল, তা যে এখনো চলমান তা প্রমাণিত হলো 7ই মার্চে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানোর অপরাধে গ্রেপ্তার করা থেকে। ইউনূস সরকারের অবৈধ শাসনামলে ভেঙে গুড়িয়ে দেওয়া ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের এক্সটেনশন। আপনাদের মনে থাকবে যে এই ভিডিও কলাম থেকেই একাধিকবার ভাগো আওয়ামী লীগ আসছে বলে ভিডিও করে প্রমাণ করেছিলাম যে ইউনূস আমলে বিএনপি, জামায়াত, এনসিপি কিভাবে আওয়ামী লীগের ভয়ে শঙ্কিত হয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে লাখ লাখ নেতাকর্মীকে জেলে দিয়ে জেলের ভেতর হত্যা করে জুলুম চালিয়েছে। এখন তারেক রহমানের এই বর্ধিত সরকার কাজটি করে যাচ্ছে। 7ই মার্চের ভাষণকেই যদি তাদের এত ভয়, তাহলে তারা আওয়ামী লীগ আসলে সামলাবে কি করে বলুন তো? শাহবাগ থানার সামনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের এই আহ্বান ধ্বনিত হতেই শুরু হয়ে যায় তাণ্ডব। 3 জন তরুণ যারা শুধুমাত্র জাতির পিতার ঐতিহাসিক ভাষণ বাজিয়েছিলেন, তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়। এই দৃশ্যটি 2024 সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাস্তাঘাটে ঘটা সবচেয়ে নিত্য নৈমিত্তিক দৃশ্য। একাধিকবার ঘটেছে। দেখতে দেখতে বাঙালির চোখ পচে গেছে। ইউনূস শুরু করেছিল, এখন তারেক রহমানের সরকারও তা অব্যাহত রেখেছে। ইউনূসের আমলে যারা এই নাটক করে আওয়ামী লীগকে গ্রেপ্তার, নির্যাতন করত, এখনো সেই বিএনপি, জামায়াত, এনসিপি মিলেই সেটি করছে। কিন্তু 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য কিংবা ধানমন্ডি 32-এ যাওয়ার জন্য
তারেক রহমানের সরকারও ইউনূসের মতো ভীত হয়ে এসব ঘটাবে সেটি অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু আমার কথা হলো, তারেক রহমানের সরকারের ভয় তো আরো বেশি, কারণ তাকে ক্ষমতায় বসানোই হয়েছে জুলাই জঙ্গিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেই সঙ্গে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, যে কারণে তারা পুলিশ হত্যার বিচার করবে না, যে কারণে তারা ইন্ডেমনিটি তুলবে না। 7ই মার্চের ভাষণের প্রতি এই তীব্র প্রতিক্রিয়া আসলে তাদের ভেতরের ভয়ের স্বরূপ উন্মোচন করে দিচ্ছে আমাদের সামনে আবারও। এই ভাষণটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তৃতা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জাতির আত্মপরিচয়ের ভিত্তি এই বাক্য। ইউনেস্কো যে ভাষণটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে, যারা এই ভাষণকে ভয় পায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকেই ভয় পায়। তাদের এই ভয়ের কারণ স্পষ্ট। তারা জানে যে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে, মুক্তিযুদ্ধের আদর্শ পুনরুজ্জীবিত করে। অবৈধ নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই এই ভয়ের লক্ষণ প্রকাশ পাচ্ছিল। লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার, জেলের ভেতরে হত্যা, অফিস বাড়িঘর লুট ভাঙচুর, এসবই ছিল আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আশঙ্কায় তাদের প্রতিক্রিয়া। তারা জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, যার শেকড় বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে পতিত। বিএনপি জামায়াত জোটের এই ভয় আসলে নিরর্থক নয়। সাম্প্রতিক ঘটনাবলী তাদের আশঙ্কাকে আরো তীব্র করেছে। নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় সক্রিয় হতে শুরু করেছেন। পঞ্চগড় থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত 15টি জেলায় দলীয় অফিস খোলা হয়েছে, পতাকা উত্তোলন হয়েছে, মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ আবারও মাঠে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে বা ফিরে এসেছে। বিএনপি নেতাদের স্বীকারোক্তি প্রমাণ করে তাদের দুর্বল অবস্থান। নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোট পেতে তারা নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেক এলাকায় গোপনে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করে নির্বাচনের পর সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন। এই কৌশলগত আপোষ তাদের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ। শক্তিশালী রাজনৈতিক দল কখনো প্রতিপক্ষের কাছে এভাবে আত্মসমর্পণ করে না। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ইতিহাসকে অস্বীকার করার এই প্রবণতা। 7ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানে স্বীকৃত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। এই ভাষণ বাজানো অপরাধ নয়, এই ভাষণ তো নিষিদ্ধ নয়, কারণ এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের অংশ, জাতীয় ইতিহাসের অংশ। যারা এই ভাষণকে নিষিদ্ধ করতে চায় তারা আসলে বাংলাদেশের মূল পরিচয়কে মুছে ফেলতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শহীদ মিনারে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন, যখন মাতৃভাষা দিবসে কর্মসূচি করতে গিয়ে আটক হন, তখন এটি স্পষ্ট হয় যে তাদের অপরাধ রাজনৈতিক কর্মকাণ্ড নয়, অপরাধ হলো বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বিএনপি জামায়াত জোট তাদের নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো জামায়াত শিবিরের এই সরকারের উপর ক্রমবর্ধমান প্রভাব। নির্বাচনে জামায়াতের প্রার্থীরা জিতেছেন, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব আছে, তারা তো বিরোধী দলেও আছেন, সংসদে তাদের বিরাট বড় দল গেছে, জিতিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অবশ্য প্রধানমন্ত্রী হত্যা মামলার আসামি ছিলেন, তাকেও দায় মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। যে শক্তি 71-এ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তারাই আজ ক্ষমতার অংশীদার। তাদের কাছে 7ই মার্চের ভাষণ অসহনীয়, কারণ এই ভাষণই তাদের অপরাধের সাক্ষী। কিন্তু আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে তাদের এই ভয়ের আসল কারণ আসছে 26শে মার্চে কি ঘটবে সেই আশঙ্কা থেকে। এই যে আসছে 26শে মার্চ, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে যদি আওয়ামী লীগ প্রকাশ্যে মাঠে নামে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা জানে যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার দিন। এই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামলে কোটি মানুষ তাদের সঙ্গে যুক্ত হবে। বিএনপি জামায়াত নেতারা হয়তো ভাবছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে তাদের নেতাদের কারাগারে পুরে তারা নিরাপদে আছেন, কিন্তু ইতিহাস প্রমাণ করে জনপ্রিয় রাজনৈতিক দলকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি 70 বছর শাসন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার কাছে পরাজিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকার কয়েক দশক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষে নেলসন ম্যান্ডেলাকেই রাষ্ট্রপতি করতে হয়েছিল। বাংলাদেশেও এই ঘটনার পুনরাবৃত্তি হবেই হবে। আওয়ামী লীগের ভয়ে আজ যারা কাঁপছেন, আগামীকাল
তাদেরই হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতে হবে। ইতিহাস তার নিজস্ব গতিতে এভাবেই চলে, কেউ তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। এই পরিপ্রেক্ষিতে বোঝা যায় কেন একটি ঐতিহাসিক ভাষণ বাজানোও তাদের কাছে অসহনীয়। তারা জানে যে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয়, স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। যে দল স্বাধীনতার চেতনা নিয়ে গর্বিত, সেই দলের প্রত্যাবর্তন ঠেকানোর জন্য তারা ইতিহাসকে নিষিদ্ধ করতে চায়, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশের মানুষ তাদের ইতিহাস ভুলে যায়নি, মুক্তিযুদ্ধের চেতনা হারায়নি। আজ একটি ভাষণ বাজানোর জন্য গ্রেপ্তার হলেও আগামীকাল কোটি কণ্ঠে সেই ভাষণ ধ্বনিত হবে। ইতিহাসের এই অমোঘ নিয়মের কাছে সব ভয় ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। বঙ্গবন্ধুর ভাষণেই এত, বঙ্গবন্ধুর দলে না জানি কত ভয় তাদের। আওয়ামী লীগ নিষিদ্ধ অবৈধভাবে, অবৈধ সরকারের নির্বাহী আদেশে। বঙ্গবন্ধুর ভাষণটিকেও ভয়ে বাজাতে দেওয়া হলো না। কিন্তু যদি সত্যি 26শে মার্চ আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? ভয়ে কি তখন বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা কাপড় নষ্ট করে ফেলবেন? আমার তো এখনই সেটা মনে হচ্ছে, হাসি পাচ্ছে। ভালো থাকবেন সবাই।